আসসালামু আলাইকুম। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, সিআরপিসির 17টি ধারায় কি কি বলা আছে এখানে সম্পূর্ণ একদম সুন্দর করে দেয়া আছে। এখন কথা হচ্ছে যে গতকালকে রাত থেকে আমরা মোটামুটি আলোচনা শুনতে পাচ্ছি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, যেটাকে বলে বিচারিক ক্ষমতা। তো কথা হচ্ছে যে নর্মালি যেটা হয় যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আমরা গত 1.5 মাস ধরে নতুন সরকার আসার পর থেকে কিন্তু জানি। তারপরেও যেটা হয় যে পক্ষে বিপক্ষে ইতিমধ্যে প্রচুর কথা হচ্ছে, যে কোনো কাজ করতে গেলেই আসলে যে কোনো কাজ করা নিয়ে একটা বাকবিতণ্ডা বা সমালোচনা আলোচনা থাকবেই। তো এই সরকারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, গত 1.5 মাস ধরে যখন সরকার এলো তারপর থেকে কি দেখতে পাচ্ছি, 5 তারিখের পর থেকে লিটারালি কোনো পুলিশ নাই বললেই চলে। যেটুকু পুলিশ আছে তারাও কিন্তু বিভিন্ন মব, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের কাছে তারা এই যে যত রকম আন্দোলন হলো, আনসার আন্দোলন বলেন যাই বলেন, তারা কিন্তু সামনে যাওয়ার ওই সাহসটাই এখন মধ্যে গ্যাদার করতে পারছে না। তাদের মধ্যে ওই সাহসটা আসছে না, কাজ করার সাহসটা নাই। তারা বিভিন্ন জায়গাতে কর্মবিরতিতে আছে, কোনো কোনো জায়গায় তারা আসলে সত্যি বলতে যেটা আইন শৃঙ্খলা তো রাখতেই পারছে না, তারা কিছু কিছু ক্ষেত্রে হেনস্থারও শিকার হচ্ছে। তো তাদের কাজ করতে যতদূর অনেক চেষ্টা কিন্তু গত 1.5 মাস অন্তর্বর্তীকালীন সরকার করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টারা করেছেন। তো যেটা হয়েছে বোঝাই যাচ্ছে যে তাদের আরো 2-3 মাস লেগে যাবে। আর ইতোমধ্যে ইন দ্য মিন টাইম আমাদের দেশের কি ঘটনাটা ঘটছে, কোনটা কি ভালো কিছু ঘটছে? এই যে গোপালগঞ্জে কয়েকবার যে ঘটনা ঘটলো, প্রথমবারের কথা তো বাদই, যারা সেনাবাহিনীর উপরে চড়াও হয়েছিল তখন সেনাবাহিনী কিন্তু কিছু করতে পারেনি, কারণ তাদের কাছে ওই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ছিল না। এর পরের কথায় যদি আসি, তাহলে কি হলো যে তারা কিন্তু কিছুদিন আগে, জাস্ট 2 দিন আগে স্বেচ্ছাসেবক দলের 50 জনকে আহত করেছে সন্ত্রাসীরা, আওয়ামী সন্ত্রাসীরা, এবং একজনকে নিহত করেছে। এরপরে ছোট ছোট বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা, খুন, তারপরে পিটিয়ে মারা, মব তৈরি হয়ে যাওয়া, সেটার বিরুদ্ধে যে একটা কেন অন্তর্বর্তীকালীন শক্ত হচ্ছে না, এটা আমি প্রচুর মানুষের মুখে শুনেছি। সবাই একই কথা বলছেন, অন্তর্বর্তীকালীন খুবই সরকার খুবই নরম, তারা শক্ত হচ্ছে না, কিছু করতে পারছে না। জরুরি ইভেন ভালো ভালো আলোচকদের কাছে শুনেছি যে জরুরি অবস্থা ঘোষণা করা দরকার। এরকম সিচুয়েশনে তারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করার জন্য, সামনে দুর্গাপূজা, বিভিন্ন রকম ঘটনা ঘটার সম্ভাবনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, কয়েক জায়গায় শুনলাম প্রতিমা ভাঙা হয়েছে। তো এরকম যখন চলতে থাকবে তখন কি হবে? এই দোষটা কার উপর বর্তাবে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপরে। তো এরকম একটা সময় তাকে যদি পদক্ষেপ নিতে বলা হয়, সে কি পদক্ষেপ নেবে? সে নিশ্চয়ই কথা বলে সবকিছু করে এখন সে একটা পদক্ষেপ নিয়েছেন, খুবই ভালো পদক্ষেপ হিসেবে আমার তরফ থেকে আমি বলবো যে হ্যাঁ, কিছু একটা পদক্ষেপ এখন নিতেই হতো, শক্ত এখন হতেই হতো। সো এই শক্তটা সে ঠিক সময়ই হয়েছে, এছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই, কারণ পুলিশ লিটারালি কোনো কাজ করছে না। পুলিশ আর নর্মালি কোনো পাওয়ার ছাড়া সেনাবাহিনী কোনো কাজ করতে পারছে না। এর একটা জ্বলন্ত উদাহরণ আমরা ঢাকা শহরে দেখেছি। মিরপুরে কিছুদিন আগে কিছু সন্ত্রাসীকে ধরে সবাই একদম চোখের সামনে মারছে, তো ছেলে পেলে ধরে নিয়ে সেনাবাহিনীর কাছে দিয়েছে। সেনাবাহিনী বলেছে যে তারা ভয়ে পালিয়ে চলে গিয়েছে গাড়ি নিয়ে। তো যে ব্যাপারটা হচ্ছে, তাদের কাছে যে পাওয়ারটা নাই, যারা যে কাজটা করার জন্য থেকে উপর ঊর্ধ্বস্থ কর্মকর্তার কাছ থেকে যে কাজটার ব্যাপারে তাদেরকে কোনো গাইডলাইন দেওয়া হয়নি, সেটা কিন্তু তারা করতে পারবে না। এই জন্য প্রত্যেকটা কাজের তো একটা গাইডলাইন লাগবেই, তো এখন তাদেরকে সেই গাইডলাইন দেওয়া হয়েছে, এখন তারা করতে পারবে। তো এই জায়গাটা থেকে আমি একটু কয়েকটা ধারা, অনেক ধারা আছে, তো কয়েকটা ধারা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সিআরপিসির 64 ধারা, এই ধারায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংগঠিত অপরাধের বিষয়ে বলা আছে। এই ধারার ভাষ্য হচ্ছে, যখন ম্যাজিস্ট্রেট দেখতে পান তার সামনে কোনো অপরাধ সংগঠিত হচ্ছে, তখন তিনি অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন অথবা গ্রেপ্তারের আদেশ দিতে পারেন। এই মুহূর্তে আমাদের এটা খুবই জরুরি, কারণ অপরাধ সংগঠিত হয়ে গেলেও সেখানে পুলিশ থাকছে না, কেউ থাকছে না, এবং যেটা হচ্ছে যে আমরা প্রপার একটা আইন শৃঙ্খলা বাহিনী, মানে ভালো আইন শৃঙ্খলা যদি বলি সেটা পাচ্ছি না। এরপর 65 ধারায় যদি যাই, এ ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অথবা তার উপস্থিতিতে গ্রেপ্তারের বিষয় বর্ণনা করা হয়েছে। 65 ধারার ভাষ্য, বিচারের জন্য গ্রহণ করার পর তিনি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন অথবা তাকে তিনি গ্রেপ্তারের হুকুম দিতে পারেন।
এরপরে হচ্ছে সিআরপিসির 83 ধারা। এ ধারার ভাষ্য, যখন কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার বাইরে কার্যকর করা দরকার, তখন আদালত পুলিশ কর্মকর্তাকে নির্দেশ না দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলার পুলিশ সুপার বা পুলিশ কমিশনার বরাবর ডাকযোগে গ্রেপ্তারি পরোয়ানা পাঠাতে পারবেন। অর্থাৎ যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন তিনি পরোয়ানা কার্যকর করার জন্য পুলিশ কর্মকর্তার উপর দায়িত্ব দিতে পারেন। আবার যাকে গ্রেপ্তার করা হবে তিনি যদি ম্যাজিস্ট্রেটের এলাকার বাইরের লোক হন, তখন পরোয়ানা সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের কাছে পাঠাবেন। তার মানে যে কোনো কাজই কিন্তু আমরা এখন এই সেনাবাহিনীর সামনে করা বা তারা যে কোনো অভিযানে এখন যেতে পারবেন তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। তারপর তারা পুলিশে কিংবা কোর্টে বা যে কোনো জায়গায় চালান দিতে পারবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বেশ কিছু ধারা, তার মধ্যে উল্লেখযোগ্য একটা ধারা হচ্ছে যে সন্দেহভাজন ভবঘুরে 109। এই ধারায় ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির সদাচরণের বিধান বর্ণনা করা হয়েছে। এই ধরনের সন্দেহভাজন মানুষ দেখলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, তাদের লুকিয়ে থাকার জীবন অর্জনের প্রকাশ্য ব্যবস্থা নেই, এই ব্যাপারগুলো নিয়ে তারা কথা বলতে পারেন। তাদের সাথে কথা বলে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন। তারপরে কোনো জায়গায় যে দুষ্কৃত 110 ধারায় বলা হয়েছে, এই ধারায় অভ্যাসগত অপরাধীদের সদাচরণ মুসলিকার বিষয়ে বর্ণনা করা হয়েছে। সিআরপিসির 110 ধারার ভাষ্য, যখন কোনো ম্যাজিস্ট্রেট খবর পান তার এখতিয়ার সীমার মধ্যে অভ্যাসগত দস্যু, গৃহভঙ্গকারী, চোর বা জালিয়াত অথবা চোরাই মাল গ্রহণকারী অথবা চোরদের আশ্রয় দিয়ে থাকেন বা চোরাই মাল গোপন অথবা হস্তান্তর করতে সাহায্য করেন অথবা অভ্যাসগতভাবে অপহরণ, বলপূর্বক সম্পত্তি আদায়ের মতো অপরাধ করেন অথবা চেষ্টা করেন, তখন সেটা এটার বিরুদ্ধে কাজ করতে পারবে। তো এটা একটা জরুরি বিষয়। এরপর সবচেয়ে বড় জরুরি বিষয় হচ্ছে যে বিভিন্ন ছত্রভঙ্গ করে দেয়া, এটা খুব জরুরি। 127 এখানে বলা হয়েছে 5 বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে কোনো সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারেন। এই মুহূর্তে যেটা আমাদের অনেক বেশি জরুরি, কারণ 50 জন 100 জন এক হয়েই গেলে একটা মব তৈরি করে নিচ্ছে এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করছে। এখন এই জায়গাটা একটু আলোচনার বিষয় যে আমাদের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের কি করার ছিল। তাদের শক্ত হতে হতো, সবাই একই কথা বলছেন, তাদের শক্ত হতে হবে। আর এই শক্ত হওয়ার জন্য তারা এরকম একটা ঘোষণা যে দিয়েছেন, এই দিক দিয়ে আমি একদম পুরোপুরি সমর্থন করি, 100% সমর্থন করি এবং সাধুবাদ জানাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জায়গাটা থেকে মানুষের বিরোধিতা করতে পারে, সেখানে একটা ব্যাপার তো আছেই যে পুলিশ আর সেনাবাহিনী তো আসলে এক না। পুলিশ হচ্ছে দেশের অভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা আইন শৃঙ্খলাটা দেখবেন, তারা দেশের ভালো মানুষের, তারা যেমন অপরাধীদের ধরার জন্য তাদের কিন্তু অনেক গাইডলাইন আছে। যেমন তারা কিন্তু সরাসরি কাউকে গুলি করতে পারবেন না। খুব বড় সন্ত্রাসী হলে বড় জোর তার পায়ে গুলি করতে পারে, তাদের গুলি করা, তাদের প্রতি নির্দেশ, তাদের কাছে আবার ভিকটিমরাও যাবেন। যেমন আমাদের উপরে কোনো হামলা হলে, কোনো সমস্যা হলে আমরা কোথায় যাব? পুলিশের কাছে যাব। তখন আমাদের সাথে তাদের যে ব্যবহারটা হবে, অপরাধীর সাথে তো সেরকম ব্যবহার হবে না। তো পুলিশকে শেখানো হয় একটা অভ্যন্তরীণ দেশের ভিতরে তারা কিভাবে কাজ করবেন, ভালো মানুষের সাথেও কাজ করবেন, খারাপ মানুষের সাথেও কাজ করবেন, এবং তাদের বিভিন্ন সবকিছু মানবাধিকার একদম রেখে তাদের গাইডলাইন দেওয়া হয়। তাদের ট্রেনিংটা সম্পূর্ণ ভিন্ন। আর যদি আমরা সেনাবাহিনীতে যাই, এখানে ট্রেনিংটা একদমই অপোজিট। এখানে হচ্ছে তাদেরকে ট্রেনিংই দেওয়া হয় বাইরের দেশের শত্রুদের সাথে কি ধরনের ট্রিট করা হবে, এবং তাদেরকে শেখানোই হয় সরাসরি গুলি করার জন্য, শত্রুকে একদম মেরে ফেলার জন্য। এই জায়গাটায় অবশ্যই সেনাবাহিনীর সাথে পুলিশের একটা বিরোধ আছে। কিন্তু একদম নিউট্রালি যদি আমি কিছু কথা বলি, আমাদের দেশে গত 5ই আগস্টের অভ্যুত্থানের আগ পর্যন্ত আমরা যদি আমাদের আন্দোলনটাকে একবার লক্ষ্য করি, দেখুন কিভাবে পুলিশ, শুধু আন্দোলন না, গত 16 বছর ধরে পুলিশকে জাস্ট একটা পেটোয়া বাহিনী বানিয়ে রাখা হয়েছিল। তাদের নামের সাথে পুলিশ লীগ বললেই চলে। তো ওই জায়গাটা থেকে যদি বলি, পুলিশ কিন্তু আমাদের আস্থা হারিয়ে ফেলেছে। পুলিশকে এখন আর কোনোভাবেই সেই আস্থাটা ফিরেই আসছে না। আমাদের বন্ধু পুলিশ, আমাদের অনেক ভালো ভালো মানুষও আছে, আমাদের পরিচিত আছে, তারপরও জায়গাটা আসছে না। কিন্তু দেখেন মাত্র 15-20 দিনের আমাদের যে আন্দোলনটা, এই জায়গাটাতে কিন্তু সেনাবাহিনী একটা খুব ভালো একটা আমাদের হৃদয় থেকে যদি বলি যে আমাদের একটা জায়গা দখল করে ফেলেছেন। সবাই সেনাবাহিনীর প্রশংসা যে সেনাবাহিনী আমাদের ডিরেক্ট গুলি করছে না,
এবং গুলি করবে না এই ঘোষণা দিয়েছিলেন বলেই কিন্তু শেখ হাসিনাকে পালাতে হলো, টিকতে পারলো না। তো এই জায়গাটা থেকে আমরা সেনাবাহিনীর কাছ থেকে এখন পর্যন্ত যে সাপোর্ট আমাদের দেশের মানুষের জন্য পেয়েছি, এই জায়গাটায় আমরা অনেক খুশি এবং আমরা অনেক ধন্যবাদ দিব। এবং এটা তাদেরকে সাবধানতার সাথে ধরে রাখতে হবে। তারা ঠিক যেভাবে কাজ করে এসেছে এতদিন, আমাদের দেশের জনগণের উপর তারা কোনো অত্যাচার করবে না, নিপীড়ন করবে না, এরকম একটা চিন্তা থেকে। বাট তারপরও তাদের ট্রেনিংটাই আসলে আলাদা। অলরেডি 2টা জায়গায় কিন্তু তাদের কাস্টডিতে থাকা অবস্থায় 2জন আওয়ামী লীগের লোকের নিহত হওয়ার ঘটনা ঘটে গেছে অলরেডি। এই জায়গাটায় আমাদের অনেক বেশি সাবধান থাকতে হবে, কারণ সারা বিশ্বের চোখ কিন্তু এখন বাংলাদেশের দিকে। আমরা এই যে যত ঘটনাই বলি না কেন, কিছু জায়গায় আছে যে ভয়ঙ্কর, মানে এটাকে বলে হচ্ছে যে জাস্ট একটা রিভেঞ্জ ছিল কিছু কিছু জায়গায়, সেখানে আমাদের আসলে কিছুই বলার নাই। সেই রিভেঞ্জ গুলোও কিন্তু আমরা নিতে পারবো না এখন। এটা প্রথম থেকেই কিন্তু সব দল বলে আসছে, কোনোভাবেই কোনো প্রতিহিংসা পরায়ণ হওয়া যাবে না, প্রতিহিংসা করা যাবে না। কারণ আমাদের বাংলাদেশের দিকে এখন সবাই তাকিয়ে আছে, সারা বিশ্ব। আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তো বসেই আছে আমাদের দেশে কি সমস্যা, কিভাবে কি হচ্ছে, এটা সারা বিশ্বে প্রচার করার জন্য। এই জায়গাটা থেকে সেনাবাহিনীকে অনেক সাবধান হতে হবে, আমাদেরকে অনেক সাবধান হতে হবে। তবে আশা করি সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার সাথে সাথে সত্যিকারের সন্ত্রাসী, সত্যিকারের দুর্বৃত্তদের মধ্যে যে একটা ভয় তৈরি হবে, এই জায়গাটা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নত হবে বলে আমি মনে করি। তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে শক্ত হওয়ার যে একটা অনুরোধ, আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ, আমি নিজে অনুরোধ করেছিলাম শক্ত হওয়ার জন্য। তো ওই জায়গাটা থেকে আমি বলবো আমি খুব কিছুটা আনন্দ বা শান্তি বোধ করছি।